ভারতের ইতিহাসে রানী পদ্মাবতীর কাহিনী উল্লেখ আছে। তো অনেকে রানী পদ্মিনী বা পদ্মাবতী বলা হয়। তো এই পদ্মাবতী রানী ছিলেন ভীষণ সুন্দরী এবং একজন সাহসী রানী। পদ্মাবতী রানী চিতোরের রাজা রতন সিংয়ের রানী ছিলেন। পদ্মাবতী ছিলেন সিংহলের রাজকন্যা। তো সিংহলের রাজকন্যার সঙ্গে চিতোরের রতন সিংয়ের বিবাহ হয়। রানী পদ্মাবতী ভারতের ইতিহাসে সবচেয়ে সুন্দরী এবং একজন সাহসী নারী ছিলেন। এই পদ্মাবতীকে পদ্মিনী বা পদ্মাবতীও বলা হয়। তো তার নিয়ে ভারতের বাংলা সাহিত্যে নাটক, উপন্যাস, সাহিত্য বর্ণিত হয়েছে। কিন্তু এই পদ্মাবতী কে? এই পদ্মাবতী ছিল চিতোরের রাজা রতন সিংয়ের রানী আর সিংহলের রাজকন্যা। তো এই পদ্মাবতীর সঙ্গে চিতোরের রাজা রতন সিংয়ের বিবাহ হয়েছিল। তো এই নারী এতটাই তার রূপে মুগ্ধ হয়েছিল আলাউদ্দিন খিলজি। এই আলাউদ্দিন খিলজি ছিল খিলজি বংশের দ্বিতীয় সম্রাট। তিনি পদ্মাবতীর রূপের কথা শুনে তিনি চিতোর আক্রমণ করেছিল। চিতোর আক্রমণ করার ফলে চিতোরের রাজা রতন সিংয়ের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। তাহলে চলো শুরু করি আজকে সেই পদ্মাবতীর কাহিনী, যেটা আমাদের ইতিহাসে বহুদিন ধরে চলে আসছে। সেই কাহিনী আমরা শুনি। এই পদ্মাবতী একজন সুন্দর রমণী ছিল। তো যখন তিনি চিতোরের রাজা রতন সিংয়ের প্রাসাদে ছিলেন, সেই সময় প্রাসাদে রতন সিংয়ের একজন রাজগুরু বা সঙ্গীতকার বলতে পারো তাকে, সঙ্গীতকার হিসাবেও সে সঙ্গীত গাইতেন আর রাজগুরুও তিনি ছিলেন। তো এই রাঘব চেতন সেই সময় জাদু বিদ্যা নিষিদ্ধ ছিল রাজ্যে। তো রাঘব মানা করা সত্ত্বেও জাদু বিদ্যা দেখিয়েছিল, সেটা চিতোরের রাজা রতন সিংয়ের কানে গিয়েছিল। তখন রাজা ওই রতন রাঘবকে ঠিক করেছিল যে বন্দি করে রাখবে, কিন্তু পদ্মাবতী বলেন না, বন্দি করে তিলে তিলে মারার থেকে ওনাকে ছেড়ে দাও। তো পদ্মাবতীর কথায় রাজা এই রাঘব চেতনকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল। তো সে তখন রাজ্য থেকে বিতাড়িত হয়ে চলে গেছিল দিল্লি। তো দিল্লি তখন সম্রাট ছিল আলাউদ্দিন খিলজি। কিন্তু দিল্লিতে গিয়ে একটা সম্রাটের সঙ্গে দেখা করা একটা চারটিখানি কথা ছিল না। কিন্তু কিভাবে দেখা করবে, এই রাঘব চেতন ছিল একজন সুবুদ্ধি সম্পন্ন পুরুষ। সে তখন মাথায় বুদ্ধি খাটিয়েছিল যে এই কথাটা আমাকে যে চিতোরের রাজা অপমান করেছে, এই অপমানের শোধ আমাকে নিতেই হবে। তো সে আলাউদ্দিন খিলজির কাছে এদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য দিল্লি গেছিল। তো একটা বনের মধ্যে বাঁশি বাজাচ্ছিল এই রাঘব চেতন, অপূর্ব সে বাঁশি বাজাতো। তো যখন আলাউদ্দিন খিলজি জঙ্গলে হরিণ শিকার করতে গেছে, সেই সময় দেখে একটা দূর থেকে মধুর সুর ভেসে আসছে। তো সে তার সেনাদের বলে যে সুর কে বাজাচ্ছে এত সুন্দর, তাকে ধরে আনো। তো রাঘবকে যথারীতি ধরে নিয়ে যায়। এটা জানতো রাঘব যে তাকে সম্রাট ধরবে এবং শাস্তি দেবে, কিন্তু তাকে ধরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তুমি কেন কিসের জন্য এইসব এখানে এসছো বা বাজাচ্ছ। তখন রাঘব বলেছিল, আমি একটা চুনোপুটি মানুষ, আমাকে নিয়ে পড়ে থেকে আপনার কিছুই হবে না, তার চেয়ে ভালো কিছু পাওয়ার জন্য সেদিকে অনেক কিছু তোমার পাওয়ার আছে, সেদিকে মন দাও। তখন আলাউদ্দিন খিলজি বলেছিল কি? তখন ওই রাঘব বুদ্ধির ছলে ওই চিতোরের রানী পদ্মাবতীর রূপের বর্ণনা করেছিলেন। আর পদ্মাবতী ছিল একজন সাহসী, চালাক, বুদ্ধিমতা মেয়ে। এমনকি সে ধনুর্বিদ্যাও জানত। সেই তার রূপের বর্ণনা খিলজির কাছে করতেই খিলজি তো তার রূপে না দেখেই তার রূপে মুগ্ধ হয়ে যায় বর্ণনা শুনে। তখন সঙ্গে সঙ্গে আলাউদ্দিন খিলজি ঠিক করে নেয় যে সে চিতোরের উদ্দেশ্যে রওনা দেবে। তো সঙ্গে সঙ্গে সে সেনাবাহিনী তৈরি করে চিতোরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। চিতোর এসে চিতোরের এই রতন সিংয়ের সাম্রাজ্য, এই দুর্গ, ওখানে দুর্গ ছিল, সেই দুর্গ এতটাই সুরক্ষিতভাবে করা ছিল যে সেই দুর্গে সহজে কেউ প্রবেশ করতে পারতো না। তো আলাউদ্দিন খিলজি এসেছিলেন, সহজে সেখানে প্রবেশ করতে পারেনি। খুব ভালোভাবে সুকৌশলে তার দুর্গটি তৈরি ছিল। বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য রাজা এরকম নির্মাণ করেছিলেন। তো সে তখন প্রস্তাবটা সে চিতরে রাজা রতন সিংয়ের কাছে পাঠিয়েছিল যে আমি পদ্মাবতীর সঙ্গে দেখা করতে চাই, আমি তাকে বনের চোখেই দেখি। কিন্তু সবাই জানতো যে তার কি অভিসন্ধি ছিল। কিন্তু তখনকার দিনে একটা রাজপুত বংশের রানীর বাইরের কোনো পুরুষের সাথে দেখা করাটা ঠিক মানান ছিল না। সেই জন্য রানী প্রথমে রাজি হয়নি যে একটা বাইরের পুরুষের কাছে সে তার রূপ দেখাবে। কিন্তু রাজা রতন সিং দেখলো যে আলাউদ্দিন খিলজির অনেক ক্ষমতা ছিল। সেই জন্য সে দেখলো যে না বলা মানে শত্রু তৈরি করা আর তার রাজ্যকে দখল করে নেবে। সে তখন রানী পদ্মাবতীকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছিল। তো পদ্মাবতী রাজি হয়েছিল একটা শর্তে, যে আমি একটা ঘরের মধ্যে থাকবো, সেখানে আয়না লাগানো হবে, সেই আয়নার প্রতিবিম্বে তাকে দেখতে পাবে, কিন্তু তার সঙ্গে সরাসরি দেখা করতে পারবে না সম্রাট। তো আলাউদ্দিন খিলজিকে ওটাই জানানো হয়। আলাউদ্দিন খিলজি তাতেই রাজি হয়ে গেছিল। সেইভাবেই একটা ঘরের মধ্যে সেইভাবেই সিদ্ধান্ত নিয়ে রাজা একটা ঘরের মধ্যে আয়না ঠিক করে রানীর রূপ এর সেই প্রতিবিম্বটাকে দেখিয়েছিল। সেই প্রতিবিম্ব দেখে আলাউদ্দিন খিলজি
আরো দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে ওঠে যে পদ্মাবতীকে তাকে পেতেই হবে, এই চিতরের রাজ্য তাকে জয় করতেই হবে। রাজ্য পাওয়া মানেই তো রানীকে পাওয়া। আর এই রাজপুত রানী এটা কিছুতেই মানে একটা বাইরের সম্রাটের সাথে কিছুতেই এটা মেনে নিতে পারিনি, কিন্তু শেষমেশ প্রতিবিম্বে দেখে সে একদম দৃঢ় করে ফেলে যে পদ্মাবতীকে আমাকে পেতেই হবে। তখন রাজা রতন সিং খাওয়া দাওয়া করে অতিথি আপ্যায়ন করে যখন আলাউদ্দিন খিলজিকে দুর্গের বাইরে এগিয়ে দিতে গেছিল, সেখানে ছল করে আলাউদ্দিন খিলজি ওই চিতরের রতন সিং রাজাকে অপহরণ করেছিল। রাজাকে অপহরণ করে আর পদ্মাবতীকে রাজার মুক্তিপণ হিসাবে পদ্মাবতীকে চায়। তো সেখানে এই রাজপুত এক রানী কি করবে ভেবে উঠতে পারছিল না। সেই সময় তার দুই বীর সৈনিক ছিল, গোড়া আর বাদল নামে। তারা ফন্দি হাঁটে যে পদ্মাবতীকে পাঠানো হবে, কিন্তু পালকিতে পদ্মাবতী থাকবে না, তার মধ্যে থাকবে 4 জন করে বীর সৈনিক। কিন্তু আলাউদ্দিন খিলজিকে বলা হয়েছিল যে রানী পদ্মাবতী আসছেন পালকিতে, আর তার সঙ্গে তার 150-200 দাসী আসবে। তো আলাউদ্দিন খিলজি রাজি হয়ে গেছিল। তো সেই পরের দিন সকালবেলা পালকি সুসজ্জিত সাজানো হলো, তার মধ্যে 4 জন করে সৈনিক ছিল। আলাউদ্দিন খিলজি ভাবলেন যে পদ্মাবতী আসছেন। তো পালকিগুলো আলাউদ্দিন খিলজি তাঁবুর কাছে গেল, গিয়ে সব নামানো হলো আস্তে আস্তে। নামাতেই সব বাইরে নেমে সব দাসী সেজেছিল সেই সৈনিকরা, তারা যুদ্ধে লেগে গেল। তো যুদ্ধে লেগে যাওয়ার পর দুজনের মধ্যে যুদ্ধ হলো। আলাউদ্দিন খিলজিকে অনেকটাই ঘায়েল করে দিয়েছিল, আর রতন সিংকে নিয়ে চলে এসেছিল। সেই তখন রতন সিং মুক্তি পেয়ে গেছিল। তো আলাউদ্দিন খিলজি এতটা ঘায়েল হয়ে গেছিল যে সে দিল্লি ফিরে গেছিল। সেখানে সেবা শুশ্রূষা করে সে যখন হেরে গেছিল, তার মনে আরো প্রতিজ্ঞা বেড়ে গেছিল যে এবার তো আর চিতরের রাজাকে আমি ছাড়বই না, আমাকে তো পদ্মাবতীকে পেতেই হবে। সে আবার দ্বিতীয়বার সে সেনা প্রস্তুত করে আবার চিতর আক্রমণ করে। প্রচুর সাম্রাজ্যের সৈন্যবাহিনী প্রচুর ছিল, তার ক্ষমতাটাও বেশি ছিল। তো সে আবার চিতরে আক্রমণ করে, কিন্তু চিতরের রাজা শেষমেশ এদিকে পুরো দুর্গকে সে ঘিরে নেয়। চিতরের দুর্গের বাইরে থেকে কেউ বেরোতে পারছিল না বাইরে, কিন্তু রাজা আদেশ দেয় যে সবাইকে এই দুর্গের মধ্যেই থাকতে দাও, কাউকে বেরোতে দিও না। কিন্তু কতদিন ওইভাবে আটকে থাকবে? চাষ আবার যেটুকু রসদ ভান্ডারে ছিল রাজ ভান্ডারে, সেটা পরপর শেষ হয়ে আসলো। তখন রাজা ভাবলো যে কতদিন আর এরকম ভাবে চলবে, আমাকে তো বেরোতেই হবে বা রাজ দরবার খুলতেই হবে। তো একদিন যখন রাজ দরবার খুললো, তখন রাজার সাথে আলাউদ্দিন খিলজির যুদ্ধ বাঁধলো। রাজা যুদ্ধের জন্য আলাউদ্দিন তাঁবুর ওখানে গেল। আর সেই সময় আলাউদ্দিন খিলজির এত সৈন্যবাহিনী ছিল যে সহজেই চিতরের রাজা রতন সিং পরাজিত হলো। সেই খবর তখন চিতরের রানীর অন্দরমহলে পৌঁছলো, কিন্তু তখন তার উপায় নেই। একটা রাজপুত নারী কিভাবে অন্য এক সাম্রাজ্যের হাতে ধরা দেবে? সেই জন্য রাজপুতদের আগে ছিল কি যে অন্য রাজারা যখন জয় করতো, রাজ্য জয় করেছে মানে রানীও তো তার, সেই হিসাবে অত্যাচারিত হবে বলে আগে থেকে এই রাজপুত রানীরা জহর কুণ্ড বলে একটা প্রথা রাজপুতদের মধ্যে প্রচলিত ছিল, সেই জহর কুণ্ডে অগ্নির মধ্যে তারা ঝাঁপ দিত। তো সেই হিসেবে যখন রানী খবর পেলেন যে রাজা হেরে গেছে, তখন রানী ঠিক করলেন যে কিছুতেই আমি আলাউদ্দিন খিলজির হাতে ধরা দেব না। তখন রানী ঠিক করলো যে এই জহর কুণ্ডে তিনি আত্মাহুতি দেবেন। তখন সবকিছু সেই হিসাবে মহলের ভেতরে, দুর্গের ভেতরে সবকিছু প্রস্তুত হলো, সেই অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। আর চিতরের দুর্গের সেই দরজা এতটাই উন্নত মানের বা এতটা সুরক্ষিত ছিল যে সহজে সেই দরজাকেও ভেঙে ভেতরে ঢুকতে পারতো না। কিন্তু আলাউদ্দিন খিলজির এত সেনাবাহিনী সেই দরজাটাকে বারবার আঘাত করে ভেঙে দিয়েছিল। রানী পদ্মাবতী তখন 16,000 দাসীকে নিয়ে ওই জহর অগ্নিকুণ্ডে আত্মআহুতি দিয়েছিলেন। এবং যখন দরজা খুলেছিল, আলাউদ্দিন খিলজি ভেতরে গিয়ে দেখে যে ছাই ভস্ম ছাড়া ভেতরে আর তিনি কিছুই দেখতে পায়নি। তিনি নিরাশ হয়ে ফিরে এসেছিলেন। একজন রাজপুত রানীর যা করার বা আত্মত্যাগ তিনি করেছেন, অন্য দেশের সাম্রাজ্যের হাতে তিনি ধরা দেননি। তার এই আত্মত্যাগ বা কৃতিত্ব আমরা সবাই জানি। তো বন্ধুরা, এই ছিল রানী পদ্মাবতীর কাহিনী। রানী পদ্মাবতীর কাহিনী আমি আমার মতো করে গল্পের ছলে তোমাদের কাছে বললাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর তোমরা ঐতিহাসিক কার সম্বন্ধে জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও করতে চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, টাটা।